খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় ধৃত বিজেপি কর্মী, জেরায় দোষ স্বীকার অভিযুক্তের। শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। 26-এর ভোটের আগে অস্বস্তিতে বিরোধী দলনেতা। যোগী রাজ্যে অনাচার, প্রয়াগরাজে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে খুন। বাইকের সঙ্গে ধাক্কায় বাসে আগুন। অন্ধ্রের দুর্ঘটনায় ঝলসে মৃত অন্তত 25। আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। আকাশে উঠতেই অঘটন, রানওয়েতে মুখ থুবড়ে পড়ল বিমান, মৃত 2। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে কাদের নাম বাদ যাবে, কি কি নথি লাগবে এসআইআরে, সব তথ্য জানুন। উৎসবের মাঝেই রেশন নিয়ে সুখবর দিল রাজ্য, গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ খাদ্য দপ্তরের। মুর্শিদাবাদে তৃণমূলকে 20 থেকে 10-এ নামাবো, দলকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুনের। লক্ষাধিক গ্রাহককে বিরাট স্বস্তি, এবার প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একদম বিনামূল্যে। জানুন কিভাবে পাবেন সুবিধা। 350 কোটি টাকার প্রতারণা, তৃণমূল নেতার ছেলের নামে বিস্ফোরক অভিযোগ আসানসোলে। আমি চাইছি দল আমাকে বের করে দিক, বিস্ফোরক টিএমসি বিধায়ক হুমায়ুন কবির। সাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় গ্রেফতার বিজেপি ও সক্রিয় আরএসএস কর্মী, এমনটাই অভিযোগ তৃণমূলের। সেই ব্যক্তি নারায়ণ হালদার পুলিশের কাছে স্বীকারও করেছেন যে মদ্যপ অবস্থায় তিনি জঘন্য কাজটি করেছেন। বস্তুত বুধবারই মূর্তি ভাঙার বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজনৈতিক রং লাগান বিজেপি বিধায়ক, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু 24 ঘন্টা পেরোতে না পেরোতেই বিজেপির পক্ষে বিষয়টি বুমেরাং হয়ে ফিরল। স্বাভাবিকভাবেই বিজেপির সাম্প্রদায়িক বিষ ছড়ানোর পরিকল্পনাকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি আক্রমণ করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রং চড়ালো। শেষে দেখা গেল বিজেপির যুব মোর্চার নারায়ণ হালদার নামে একজন। এই ঘটনা অপ্রকৃতিস্থ অবস্থায় সে ঘটিয়েছে নাকি ঘটানো হয়েছে সেটা দেখা হবে। বিজেপির তরফে কেউ এই জিনিস ঘটিয়েছে কিনা সেটাও দেখতে হবে। মঙ্গলবার গভীর রাতে কাকদ্বীপের হারউইট পয়েন্ট কোস্টাল থানার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দননগর নস্কর পাড়ায় কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ যায়। কমিটির কর্তারা পুলিশকে জানান, ভাসানের পর তারা লিখিত অভিযোগ জানাবেন এবং তারপরই যেন দ্রুত দোষীকে ধরা হয়। কিন্তু কিছুক্ষণ পরই অন্যান্য গ্রাম থেকে প্রচুর অবাঞ্ছিত বহিরাগত লোক সেখানে ঢুকে পড়ে এবং ক্ষতিগ্রস্ত কালীমূর্তি 117 নম্বর জাতীয় সড়কের উপর রেখে রাস্তা অবরোধ করে। স্থানীয় সূত্রে খবর, অবরোধে যুক্ত ছিলেন বিজেপির সমর্থক ও কর্মীরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিকল্পনা করে গোটা কাণ্ডটি ঘটিয়ে গ্রামের মানুষকে জড়ো করে পথ অবরোধ করে। উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করা। বহু সাধারণ মানুষ, যানবাহন, এমনকি অ্যাম্বুলেন্সও অবরোধের জেরে আটকে পড়ে। অবরোধকারীদের হাতে ছিল লাঠি এবং ইট পাটকেল। অবরোধ তুলতে এসে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। একজন পুলিশ কর্মী আহতও হন। পুলিশের বক্তব্য, তখন কালীমায়ের সম্মান ও পবিত্রতা রক্ষাকেই আমরা সবচেয়ে প্রাধান্য দিই। দ্রুত অ্যাকশন নিয়ে ইট বৃষ্টি থেকে বাঁচিয়ে কালীমূর্তি নিরাপদভাবে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়, কারণ সেই সময় অন্য কোনো সুরক্ষিত গাড়ি আশেপাশে ছিল না। আমরা যা করেছি মা কালীর সম্মান ও পবিত্রতা রক্ষা করে শান্তি বজায় রাখার জন্যই করেছি। এ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়াবেন না, গুজবেও কান দেবেন না। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও এদিন সাংবাদিক সম্মেলনে জানান, মূর্তি ভাঙার ঘটনায় এ পর্যন্ত নারায়ণ হালদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি পুলিশের কাছে তার অপরাধের কথা স্বীকারও করেছে। ধৃত ব্যক্তি পুলিশকে জানায় সম্পূর্ণ মদ্যপ অবস্থাতেই সেই কাজটি করেছে, যার জন্য সে অনুতপ্ত। ধৃতকে এদিন কাকদ্বীপ আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে তিনি জানান। মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন, সারা বাংলায় যেভাবে মিথ্যে প্রচার করে বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কাকদ্বীপেও সেই একই চেষ্টা হয়েছিল। বিজেপির অভিসন্ধি ছিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর। 2022 সালে শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট, যার ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতি প্রয়োজন হবে না রাজ্যের। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ অবশ্য বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া 15টি এফআইআরও বাতিল করে দিয়েছেন। 2022 সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষা কবচ দিয়েছিল শুভেন্দুকে। রাজ্য পুলিশের দায়ের করা 26টি এফআইআরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে নির্দেশ ছিল শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে।
এরপর বিরোধী দলনেতার বিরুদ্ধে নানা রকম বহু অভিযোগ উঠলেও আদালতের অনুমতি না থাকায় এফআইআর দায়ের করা যায়নি। সম্প্রতি ওই রক্ষা কবচের বিরুদ্ধে আদালতে যায় রাজ্য। শুনানির শেষে শুক্রবার ছিল রায়দান। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত জানান, শুভেন্দুর বিরুদ্ধে রক্ষা কবচের যে রায় ছিল সেটা ছিল অন্তর্বর্তীকালীন নির্দেশ। কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশই অনির্দিষ্টকাল চলতে পারে না, তাই ওই নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে। যদিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলা খারিজ করেছে আদালত। এছাড়া মানিকতলা সহ মোট 5টি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম এসআইটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সিটে রাজ্য পুলিশের তরফে যতজন প্রতিনিধি থাকবেন, সিবিআই এর তরফেও ততজনই প্রতিনিধি থাকবেন। ভোটের আগে হাইকোর্টের এই রায় বেশ চাপে ফেলবে বিরোধী দলনেতাকে। তার বিরুদ্ধে জমে থাকা অভিযোগের পাহাড় নিয়ে এবার পদক্ষেপ শুরু করতে পারবে রাজ্য। তবে শুভেন্দুর আইনজীবীদের কোনো বক্তব্য থাকলে সোমবারের মধ্যে আদালতে তা লিখিত আকারে জানাতে বলা হয়েছে। যোগী রাজ্যে বাক স্বাধীনতা হরণের চেষ্টা, প্রকাশ্যে কুপিয়ে খুন করা হলো এক সাংবাদিককে। বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় একটি হোটেলের সামনে আচমকাই ওই সাংবাদিকের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। এলোপাথারির ছুরির কোপ দেওয়া হয় সাংবাদিকের উপরে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, মৃত সাংবাদিকের নাম লক্ষ্মী নারায়ণ সিং ওরফে পাপ্পু। তার বয়স 58 বছর। বৃহস্পতিবার তিনি প্রয়াগরাজের সিভিল লাইসেন্স এলাকার হোটেল হর্সের সামনে ছিলেন। তখনই আচমকা পাপ্পুর উপরে চড়াও হয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। একাধিকবার ছুরির আঘাত করা হয় ওই সাংবাদিককে। গুরুতর আহত অবস্থায় পাপ্পুকে নিয়ে যাওয়া হয় স্বরূপ রানী নেহেরু হাসপাতালে, কিন্তু ন্যূনতম চিকিৎসার সুযোগটুকুও মেলেনি। হাসপাতালে পৌঁছতেই চিকিৎসকরা পাপ্পুকে মৃত বলে ঘোষণা করে। আচমকা কেন এই মর্মান্তিক পরিণতি হলো 54 বছর বয়সী সাংবাদিকের? খুনের নেপথ্যে এখনো কোনো মোটিভ খুঁজে পাননি তদন্তকারীরা। অ্যাডিশনাল ডেপুটি কমিশনার পুষ্কর বর্মা জানান, প্রয়াত সাংবাদিক পাপ্পু হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট অশোক সিং এর ভাইপো ছিলেন, কিন্তু পাপ্পুকে কেন খুন করা হলো তার উত্তর নেই পুলিশের কাছে। ভর সন্ধেয় পাপ্পুর এমন মর্মান্তিক পরিণতি কেন হলো তা নিয়ে সুবিচার চায় পরিবার। তারা চান খুনিদের কঠোর শাস্তি। পুলিশ সূত্রে জানানো হয়, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের পাকড়াও করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার রাতেই পুলিশের তল্লাশিতে ধরা পড়ে খুনের মূল অভিযুক্ত বিশাল। পালাতে গিয়ে এনকাউন্টারে জড়িয়ে পড়ে সে। পায়ে 3টি গুলি লাগে। আপাতত বিশালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও 2 সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দিওয়ালির পর মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রে। লাক্সারি বাসে আগুন লেগে মৃত্যু অন্তত 25 জনের, আহত বহু। অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনা। লাক্সারি বাসে আগুন লেগে মৃত্যু অন্তত 25 জনের। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে হায়দ্রাবাদ থেকে একটি যাত্রী বোঝাই লাক্সারি বাস বেঙ্গালুরুর দিকে রওনা দিয়েছিল। ভোর রাতে কুর্নুল জেলার চিন্নেতকুর গ্রামে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ হাইওয়েতে একটি মোটর বাইকের সঙ্গে ধাক্কা লাগে বাসটি। তাতেই বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বিস্ফোরণের শব্দও শোনা যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়। বেশিরভাগ যাত্রী দরজা ভেঙে বেরিয়ে আসারও সময় পাননি, ফলে আগুনে ঝলসে মৃত্যু হয় একের পর এক অসহায় যাত্রীর। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় চালক ও খালাসি সহ বাসটিতে অন্তত 40 থেকে 42 জন যাত্রী ছিলেন। এর মধ্যে 25 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। 15 জনকে উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। রেশন সংক্রান্ত যে কোনো সমস্যা দ্রুত স্বচ্ছ সমাধান করতে এবার বিশেষ ব্যবস্থা নিচ্ছে খাদ্য দফতর। চালু করা হচ্ছে কেন্দ্রীভূত কল সেন্টার। দফতর সূত্রে খবর, রেশন পরিষেবার সঙ্গে যুক্ত নাগরিকরা কোনো অভিযোগ জানালে তার সমাধান কতটা কিভাবে হচ্ছে তা এখন থেকে সহজেই জানতে পারবেন। জানা গিয়েছে, প্রতিটি অভিযোগের জন্য পৃথক টিকিট নম্বর দেওয়া হবে, ফলে অভিযোগকারীরা সহজেই পরবর্তী আপডেট জানতে পারবেন। পাশাপাশি একই সমস্যার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য প্রশাসনিক স্তরে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগের তথ্য বিশ্লেষণ করে নিয়মিত রিপোর্ট তৈরি করা হবে। এর ফলে কোনো সমস্যা সমাধানের প্রশাসনিক ঘাটতি দূর করা আরও সহজ হবে বলেই মনে করছে প্রশাসনিক কর্তারা। রাজ্য জুড়ে রেশন পরিষেবা ও ধান ক্রয় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিকে আরও স্বচ্ছ, সহজ ও নাগরিক বান্ধব করতেই খাদ্য দফতর একাধিক পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে। এই ব্যবস্থার আওতায় কেন্দ্রীয় কল সেন্টারের পাশাপাশি রাখা হচ্ছে একটি হেল্প ডেস্কও। কেন্দ্রীভূত কল সেন্টারটি সপ্তাহে 7 দিন সকাল থেকে রাত পর্যন্ত টানা 12 ঘন্টা কাজ করবে। আমজনতার সুবিধার জন্য বাংলা, ইংরাজি ও হিন্দি 3 ভাষাতেই তথ্য অভিযোগ সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে এবং এই নম্বরে SMS, হোয়াটসঅ্যাপ ও ইমেইল বা অনলাইন পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে রাজ্যের মানুষ। শুধুমাত্র রেশন পরিষেবায় যুক্ত নাগরিকরাই নন, ধান বিক্রয়কারী কৃষকরাও সরাসরি খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিজেদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন।
দেশ জুড়ে লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকের জন্য সরকার এক বড় ঘোষণা করেছে, ফ্রি বিজলি বিল যোজনা। এই আওতায় এবার থেকে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। এই পদক্ষেপ সাধারণ মানুষ, বিশেষত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে বিদ্যুতের বিলের বোঝা থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য নেওয়া হয়েছে। ফ্রি বিজলি বিল যোজনা আসলে কি? এই প্রকল্পটি একটি সরকারি উদ্যোগ যা যোগ্য পরিবারগুলিকে প্রতি মাসে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। এর মূল লক্ষ্য হলো বিদ্যুৎ সাশ্রয় উৎসাহ দেওয়া এবং বিদ্যুৎ বিলের চাপ কমানো। যদি আপনার মাসিক ব্যবহার 300 ইউনিটের মধ্যে থাকে, তাহলে সেই মাসের জন্য আপনাকে কোনো বিল দিতে হবে না। সীমিত আয়ের পরিবারগুলিকে এই জন্য পরিকল্পনা একটি বিরাট আশীর্বাদ স্বরূপ। এই যোজনার মাধ্যমে প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাওয়ায় গরিব এবং মধ্যবিত্ত গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন। এর ফলে বিদ্যুৎ বিলের খরচ অনেকটাই কমবে এবং শক্তি সংরক্ষণেও তা অনুপ্রেরণা যোগাবে। কারা কারা সুবিধা পাবেন? ফ্রি বিজলি বিল যোজনার সুবিধা পেতে হলে কয়েকটি মৌলিক শর্ত পূরণ করতে হবে। বিদ্যুৎ সংযোগটি অবশ্যই গার্হস্থ্য বা ডোমেস্টিক ক্যাটাগরির হতে হবে। মাসিক বিদ্যুৎ ব্যবহার 300 ইউনিটের বেশি হওয়া চলবে না। পরিবারের আর্থিক আয় সরকার নির্ধারিত সময়ের মধ্যেই থাকতে হবে। আবেদনকারী অন্য কোনো বিদ্যুৎ ভর্তুকি প্রকল্পের সুবিধা গ্রহণ করলে তা চলবে না। বর্তমানে দিল্লি, পাঞ্জাব এবং রাজস্থানের মতন কয়েকটি রাজ্যে এই যোজনা চালু আছে। রাজ্য ফ্রি ইউনিটের সীমা প্রকল্পের স্থিতি: দিল্লি 200 ইউনিট চালু, পাঞ্জাব 300 ইউনিট চালু, রাজস্থান 100 ইউনিট চালু, মধ্যপ্রদেশ প্রস্তাবিত শীঘ্রই শুরু হবে। আমাকে দল থেকে বের করে দেওয়া হোক, আমি বেরিয়ে যেতে চাইছি, তারপর আমি বোঝাবো এই জেলার রাজনীতি কাকে বলে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দল ছাড়ার কথা তার আগেও তার মুখে এই কথা শোনা গিয়েছিল। এবার কার্যত হুঁশিয়ারি ঈশ্বর। মুর্শিদাবাদ জেলায় যারা বিভিন্ন রাজনৈতিক পদে আছে, তারা কোথায় আগে ছিল, কিভাবে পদে এসেছে, সেই সবটাই উল্লেখ করে তাদের ছবি দেওয়ালে টাঙানো হবে বলে দাবি করেছেন হুমায়ুন। জেলা সভাপতি অপূর্ব সরকার থেকে শাখা সংগঠনের সভাপতিদের নাম ধরে এদিন আক্রমণ করেন ভরতপুরের বিধায়ক। এদিন হুমায়ুন কবির বলেন, পুলিশের জুলুমের জন্য বালির গাড়িতে বেশি টাকা খরচ করে সাধারণ মানুষকে কিনতে হয়। পুলিশ তোলাবাজি, জুলুমবাজি করে। পুলিশের কর্মী তাদের ক্যান্টিনে জিনিসপত্র কিনে বাইরে বিক্রি করে, কিন্তু আর্মি ক্যান্টিনে এরকম কাজ হয় না। বিধায়কের দাবি, 2023 সাল থেকে তার বিধানসভা এলাকার 2 ব্লক সভাপতিকে সরানোর জন্য চিঠি এসেছে, কিন্তু এখনো তারা সরেনি, এখনো তারা কোনো কাজ করেনি, এমনটাই অভিযোগ ভরতপুরের তৃণমূল বিধায়কের। আরও অভিযোগ, ভরতপুরের উন্নয়ন 1 টাকাও খরচ করেনি তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। মাস কয়েক আগেই নতুন দল গঠন করার কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। মূলত জেলা নেতৃত্বের বিরোধিতা করেই নতুন দল গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তার বক্তব্য ছিল, মুর্শিদাবাদের জেলার নেতৃত্ব খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও মানছে না। 50 থেকে 52টা আসন নিয়ে দল গঠন করার কথাও বলেছিলেন তিনি। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে যান তিনি। তার সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয়। প্রায় 3 ঘন্টায় বৈঠক শেষে স্পষ্ট হয়ে যায় দলেই থাকছেন হুমায়ুন। বৈঠক শেষে হাসি মুখে বেরিয়ে তৃণমূল বিধায়ক বলেছিলেন, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারাচ্ছে। এই নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার পরে দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপের সঙ্গে মিশে যাবে। আরব সাগরে এই সিস্টেম শক্তিশালী হবে। এর ফলে ল্যান্ডফলের সম্ভাবনা কম। আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলাতে, শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা। রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই থাকবে। বজ্রপাতের আশঙ্কাও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি উত্তরবঙ্গে। মূলত আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে পার্বত্য এলাকায়, মূলত দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ছিটে ফোটা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। পশ্চিমী ঝঞ্ঝা পাশ করে যেতেই শুষ্ক আবহাওয়া। কলকাতায় আজ রোদ ঝলমলে আকাশ, দিনভর পরিষ্কার আকাশ, দক্ষিণা বাতাসের দাপট। সোমবার রাতে আবহাওয়ার পরিবর্তন, আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ হতে পারে শহরে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোম বা মঙ্গলবারে। কমিশনের এসআইআর প্রস্তুতির মধ্যেই রাজ্য জুড়ে সিএএ শিবিরের তোড়জোড় শুরু করেছে বঙ্গ বিজেপি। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছেন, খুব শীঘ্রই সীমান্তবর্তী পঞ্চায়েত এলাকায় একাধিক সিএএ ক্যাম্প হবে। তিনি সতর্ক করে বলেন, তৃণমূল যদি বিএলওদের ওপর নজরদারি চালান, বিজেপিও নজর রাখবে।
সূত্রের খবর, রাজ্যে প্রায় 700টি সিএ শিবির করার পরিকল্পনা নিয়েছে বিজেপি, বিশেষ করে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা কোচবিহার, জলপাইগুড়ি, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ ও উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। ভোটার তালিকায় বিশেষ সংশোধন এসআইআর ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখনই সিএকে সামনে রেখে বিজেপি সক্রিয় হয়েছে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশের অভিযোগ, পাশাপাশি হিন্দু শরণার্থীদের নাগরিকত্বের আশ্বাস দিচ্ছেন বিজেপি নেতারা। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ভারতীয়দের কোনো সমস্যা হবে না, বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে, কারণ তারা শরণার্থী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এসআইআর, সিএ, এনআরসি যোগ নিয়ে তীব্র আক্রমণ করেছেন। রাজনৈতিক মহলের মতে মতুয়া ভোট ব্যাংকে আশ্বস্ত রাখতেই বিজেপির এখন এই সিএ ইস্যুতে এত সক্রিয়।